আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছি এবং ইতিমধ্যে আমরা মেরিট লিস্ট পেয়ে গিয়েছি, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা রয়েছে। যে নির্দেশনা অনুযায়ী আপনি যদি আবেদন না করেন তাহলে আপনার চাকরির আবেদনটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এবং আপনার চাকরিটি নাও হয়ে যেতে পারে। তো সেই সকল গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সর্বপ্রথম হচ্ছে আবেদনকারীর যোগ্যতা এবং কি কি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার আলোকে যা অমান্য করলে আপনার চাকরিটা হবে না। সর্বপ্রথম যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, এনটিআরসিএ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট করে উল্লেখ ছিল যে আপনারা আবেদনের সময় যে ছবিটি ব্যবহার করবেন এই ছবিটি হতে হবে অ্যাপ্লিকেশন কপিতে আপনি যে ছবিটি ব্যবহার করেছিলেন সেই ছবিটি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা অ্যাপ্লিকেশন যে কপিতে যে ছবিটি ব্যবহার করেছিলাম সেই ছবিটি পাবো কোথায়? প্রথমত হচ্ছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে যে অ্যাপ্লিকেশন কপির যে ছবিটি সেই ছবিটি পাবেন হচ্ছে, যেমন রেজাল্ট দেখেন আপনি ওই রেজাল্ট দেখার ওইখানে গিয়ে রোল নাম্বার আর আপনার ব্যাচ নাম্বার দিয়ে যখন আপনি রিটেন কিংবা প্রিলি কিংবা আপনি চূড়ান্তভাবে ফাইনাল পরীক্ষার রেজাল্টটা বের করেছিলেন ওই রেজাল্টে দেখবেন আপনার ছবি প্লাস ওইখানে নাম এসেছিল এবং কনগ্রাচুলেশন জানা এসেছিল এখানে। ওই যে ছবিটা ওই ছবিটার উপর আপনি যদি চেপে ধরে রাখেন তাহলে আপনার ছবিটা ওইখান থেকে ডাউনলোড অপশন আসবে। এজন্য আপনাকে ওইখান থেকে ছবিটা ডাউনলোড করে আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় ওই ছবিটাই আপনি ব্যবহার করবেন। তাহলে ছবিটা কিভাবে বের করবেন? আপনার রেজাল্ট বের করে ওইখানে যে ছবিটা আসবে ওই ছবির উপর আপনি চেপে ধরে রাখলে দেখবেন ডাউনলোড অপশনটা আসবে। 2 নম্বরে যে বিষয়টি আপনাদের জন্য সেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, 4 জুন 2025 সালে যাদের বয়স 35 বছর পূর্ণ হয়নি তারাই শুধু আবেদন করতে পারবেন, যারা নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু 4 জুন 2025 যাদের বয়স 35 প্লাস হয়ে গেছে বা একদিনও বেশি হয়ে গেছে তারা কেউ এখানে আবেদন করতে পারবেন না। 3 নম্বরে যে বিষয়টা আপনাদের হচ্ছে নিবন্ধন সনদের মেয়াদ। নিবন্ধন সনদের মেয়াদ থাকবে মাত্র 3 বছর, অর্থাৎ যারাই আবেদন করবেন বা এবছর আবেদন করবেন না আগামী বছর আবেদন করবেন আপনার সনদের মেয়াদ কিন্তু 3 বছর। যেমন 17তমতে যারা আবেদন করবেন 17তমের তাদেরও কিন্তু নিবন্ধনের সনদ মাত্র 3 বছর। যদি 3 বছর ওভার হয়ে যায় আপনারা পারবেন না। অনেকে বলতেছেন স্যার 16তমরা আর কি আবেদন করতে পারবে কিনা। যদি আপনার সনদের মেয়াদ থাকে 3 বছরের তাহলে আপনি পারবেন, না থাকলে আপনি এটি পারবেন না। এরপরে হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের একটা ফর্ম পাবেন। এই পুলিশ ভেরিফিকেশনটি আপনাকে যথাযথ গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। যদি আপনি এই পুলিশ ভেরিফিকেশন ফর্মে ভুল ইনফরমেশন দেন তাহলে আপনার কিন্তু নিবন্ধনে চাকরিটি না হতেও পারে। অর্থাৎ যদি ভেরিফিকেশনে আপনাকে নেগেটিভ রিপোর্ট দেয় তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনার চাকরিটা আটকে যেতে পারে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আছে পুলিশ ভেরিফিকেশনের জন্য এই ফর্মটি আপনারা ভালোভাবে পূরণ করবেন। এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয় সেটা হচ্ছে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্রই মহিলারা আবেদন করতে পারবেন, এখানে কোনো পুরুষ মানুষ আবেদন করতে পারবেন না। যদি কোনো পুরুষ মহিলা কলেজ বা বালিকা বিদ্যালয়ে আপনারা কোনো কেউ আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না। এক্ষেত্রে অবশ্যই শারীরিক শিক্ষা সাবজেক্টে যারা আছেন পুরুষরা কেউ মহিলা এবং বালিকা বিদ্যালয়ে আবেদন করবেন না। এরপরে ধর্ম বিষয়, অর্থাৎ সহকারী শিক্ষক হিসেবে ধর্ম ও নৈতিক শিক্ষা পদে শুধুমাত্র ওই ধর্মেরই যে ধর্মের আছে ওই ধর্মের নিবন্ধনধারীরাই আবেদন করবেন। এক ধর্মের লোক হয়ে অন্য ধর্মের সাবজেক্টে বা আপনারা কেউ আবেদন করবেন না। আবেদন করলে কিন্তু আপনার চাকরিটা হবে না। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনি যখন আবেদন করবেন আপনার একটি সচল মোবাইল নাম্বার, আগে একটা নাম্বার দিয়েছিলেন এখন কি নতুন নাম্বার দিয়ে দেবে? অবশ্যই দেওয়া যাবে। আপনার যেটা সক্রিয় নাম্বার আছে স্বয়ংক্রিয়, এই স্বয়ংক্রিয় নাম্বারটি দিবেন। সব থেকে ভালো হয় নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বারটা দিলেই ভালো হয়। এরপরে আপনি একটা ইমেইল অ্যাড্রেস দিবেন।
ইমেল অ্যাড্রেসটা কেন দিবেন? কেননা ইমেল অ্যাড্রেসটাই অনেক সময় আপনার এনটিআরসির বিভিন্ন নোটিশ আপনার মোবাইলে আসবে। এরপরে হচ্ছে আবেদন ফর্মটি আপনি যখন পূরণ করবেন অবশ্যই সতর্কতার সাথে পূরণ করবেন এবং বারবার আপনি আবেদন ফর্মটি রিভাইজ করে পূর্ণাঙ্গভাবে আপনি সাবমিট প্রদান করবেন। এরপরে আবেদন পূরণের এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, অর্থাৎ একবার যদি আপনার সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি আর ওটা পরিবর্তন করতে পারবেন না। এরপরে সংশ্লিষ্ট বিষয়ে বা সংশ্লিষ্ট পদে বা প্রতিষ্ঠানে আপনাকে অবশ্যই নিবন্ধন সনদধারী হতে হবে বৈধভাবে। অবৈধভাবে কেউ আবেদন করবেন না। আপনারা ইতিমধ্যে হয়তো বা দেখেছেন অবৈধভাবে জাল সনদের মাধ্যমে আবেদন করে নরসিংদী প্লাস তার আশপাশের এলাকা দিয়ে প্রায় 10 জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনানুগ ব্যবস্থা নিয়েছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া আছে এ পর্যন্ত যা কিছু তারা এই চাকরির মাধ্যমে রাষ্ট্র কর্তৃক সম্পদ তারা পেয়েছে সবই থেকে ফেরত দিতে হবে এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এরপরে এমপিও নীতিমালার ক্ষেত্রে অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক এবং কারিগরি বিষয়ে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে এবার চাকরিতে কিন্তু মহিলা কোটা থাকবে না, অর্থাৎ এক্ষেত্রে নারী পুরুষ সবাই সমানভাবে সুযোগ পাবে। এখানে কেবল তারা শিক্ষক নিবন্ধনের সনদে উল্লেখিত বিষয়ে, অর্থাৎ আপনার নিবন্ধন সনদে উল্লেখিত যে বিষয় আছে শুধুমাত্র ওই বিষয়ে আপনি আবেদন করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীর জন্য ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক যদি নিবন্ধন সনদ হয়, অর্থাৎ আপনি 17তমতে রয়েছেন, 18তমতে হয়েছে, এই যদি আপনার ভিন্ন ভিন্ন নিবন্ধনে যদি একাধিক সনদ আপনার থাকে তাহলে একই পর্যায়ে মাত্র একটি সনদ দিয়ে আপনি আবেদন করতে পারবেন। মনে করেন আপনি 17তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন, 18তম নিবন্ধনেও কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন, এখন আপনার দুটো কলেজ পর্যায়ে নিবন্ধন সনদ রয়েছে, সেক্ষেত্রে আপনি একটা নিবন্ধন সনদ দিয়ে ওই একটা পদে যে কোনো একটা নিবন্ধন সনদ দিয়ে আপনাকে আবেদন করতে হবে, আর একটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজে উভয় পদে স্কুল ও কলেজে উভয় পদে নিবন্ধনে উত্তীর্ণ হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদের কলেজ পর্যায়কে প্রাধান্য দেওয়া হবে। কলেজ পর্যায়ে যদি তার চাকরি না হয় তাহলে স্কুল পর্যায়কে স্কুল পর্যায়কে প্রাধান্য দেবে। এরপরে আছে চয়েস লিস্ট। চয়েস লিস্টের ক্ষেত্রে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ নিবন্ধনে আবেদন করতে গেলে আমরা সবাই জানি 40টি প্রতিষ্ঠান এখানে চয়েস দিতে হয়। এই চয়েস লিস্টের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনার মেরিট লিস্ট অনুযায়ী আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলো আপনি তালিকায় রাখবেন এবং 40টি প্রতিষ্ঠান আপনি চয়েস দিবেন। অনেকে 10-15-20টা চয়েস দিচ্ছেন, বাকিগুলো আর দিবেন না, এরকম চিন্তা ভাবনা থাকে। এই চিন্তা থেকে বের হয়ে এসে যদি একান্তই চাকরিটা প্রয়োজন হয় অবশ্যই 40টি প্রতিষ্ঠান আপনি চয়েস দিবেন। আরেকটা যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যদি কারো 40টি প্রতিষ্ঠানের ভিতর মনে করতেছেন যে চাকরিটা হবে না, আমার থেকে আরও মেরিট লিস্টে ধারীরা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইয়েস অপশন চালু করবেন। ইয়েস অপশন চালু করে এখানে 3টে ক্যাটাগরি পাবেন, একটা জেনারেল, একটা মাদ্রাসা আর একটা টেকনিক্যাল। যদি আপনি শুধু জেনারেলে চাকরি করতেছেন তাহলে জেনারেলে দিবেন, যদি আপনি জেনারেল এবং মাদ্রাসায় যে কোনো এক জায়গা হলেই হলো সেখানেও আপনি দুটো ক্লিক করবেন। যদি আপনি তিনটা টেকনিক্যাল, জেনারেল, মাদ্রাসা তিনটাতেই যদি যে কোনো একটা চাকরি হলে আপনি করতে ইচ্ছুক তাহলে এখানে অবশ্যই 3টে অপশনই আপনি ক্লিক করবেন। অর্থাৎ আপনি একটিও চয়েস দিতে পারেন, 2টিও পারবেন, 3টি অপশনই আপনি চয়েস দিতে পারবেন। এছাড়াও এরপর আসি মূল কথায়, অর্থাৎ আবেদন শুরু হয়েছে 22শে জুন থেকে আর শেষ হবে 10 জুন রাত 12টায়। অর্থাৎ এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতর। নির্দিষ্ট সময় অতিক্রম করলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। এরপর একটা বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি 9 তারিখ কিংবা 10 তারিখে শেষ সময়ে এসে আবেদন করেন কিন্তু আবেদনের ফিটা আপনি দিতে পারেননি, তাদের জন্য 13 তারিখ পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার আবেদন করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে ই অ্যাপ্লিকেশনের। এরপরে হচ্ছে একটি পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে আপনার নির্ধারিত ফি মাত্র 1000 টাকা। অনেকের প্রশ্ন, স্যার 40টা প্রতিষ্ঠানে চয়েস দিব কি 40,000 টাকা লাগবে? না, এখানে 40টা প্রতিষ্ঠানে চয়েস দিবেন কিন্তু আবেদন হবে একটা, এই একটা আবেদনে 40টা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, আবেদন ফি মাত্র 1000 টাকা। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে অবশ্যই টেলিটকের মাধ্যমে। এরপরে যারা ইন্ডেক্সধারী যে সমস্ত শিক্ষকরা রয়েছেন এই ইন্ডেক্সধারী শিক্ষকরা
আপনারা কেউ আবেদন করতে পারবেন না। তবে যদি কোনো ইন্ডেক্সধারী শিক্ষকের নতুন কিংবা অন্য কোনো নিবন্ধন সনদ রয়েছে, তারা সেই সনদ দিয়ে আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো মামলা থাকে বা আইনি কোনো জটিলতা থাকে, বিজ্ঞপ্তি প্রকাশের কোনো পদে নিয়োগ প্রদানে সম্ভব না হলে বর্ণিত কারণে এনটিআরসি দায়ী থাকবে না। অর্থাৎ আপনি যে পদে আবেদন করতেছেন, ওই পদে যদি কোনো মামলা থাকে বা ওই পদে যদি কোনো ধরনের চ্যালেঞ্জ থাকে, এর জন্য যদি আপনার কিংবা ওই প্রতিষ্ঠানে যদি কোনো মামলা থাকে, এর জন্য আপনার যদি কোনো চাকরি না হয়, সেক্ষেত্রে এনটিআরসি কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবে না। এর দায়ভার একান্ত আপনার। এজন্য আপনার পদের বিষয়ে কোনো মামলা আছে কিনা এটা বিস্তারিত খুঁজে নেবেন। এছাড়াও প্রতিষ্ঠানে এমপিও আছে কিনা সেটাও আপনি বিস্তারিত খুঁজে নিয়ে আপনি নিবন্ধনে চয়েস দিবেন। তো এই বিষয়গুলো না জেনে কেউ আবেদন করবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং যেখানে যেখানে বুঝতে সমস্যা হবে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।